প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এগুলো আইসক্রিম নিবেদিত ইয়াং নাইট লাভ বক্স। আমি তানভীর তারেক। আসলে ভূমিকায় অনেক কিছু ভেবে রেখেছিলাম গত এক সপ্তাহ ধরেই, যে আজকে যেহেতু ফেব্রুয়ারির শেষ শুক্রবার এবং বইমেলা চলছে আর অন্যান্য গল্প, কিন্তু সবগুলো গল্পগুলো পাল্টে যায় যখন বড় একটা দুর্ঘটনা বা বড় একটা শোকের খবর চলে আসে। আপনারা সবাই জানেন যে 21শে ফেব্রুয়ারি রাতে চকবাজারে যে অগ্নিকাণ্ডে এখনও শোকাতুর সবাই স্বাভাবিক, এবং সেই শোক মিছিলের ভেতরেই আমরা স্বাভাবিকভাবেই এবং সেই ধারাবাহিকভাবেই আমাদের লাভ বক্সটা করতে হচ্ছে। বইমেলা চলছে, 21শে বইমেলা নিয়ে আমরা কথা বলবো এবং এই লাভ বক্সটি সাজিয়েছি তরুণদের বইমেলা এবং অন্যান্য প্রসঙ্গ নিয়ে। সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আমার আজকের যে দুজন অতিথি, সেই দুজন অতিথিকে নিয়ে আমি ফেসবুকে অলরেডি স্ট্যাটাস দিয়েছি। একজন ইশতিয়াক আহমেদ, ও সম্পর্কে আসলে অনেক কিছু বলা যায়, আবার খুব সংক্ষেপে বলতে পারি যে তরুণদের ভেতরে আমি দেখেছি যে হ্যামিলিয়নের বাসিওয়ালার মতো যে অন্যকে অনুসরণ করা, অনেক তরুণ লোককে অনুসরণ করে, ওর স্ট্যাটাস দিলে অনেকে সেটা শেয়ার করে সাথে সাথে কপি হয়ে যায়। সো লেখালেখির সাথে দীর্ঘদিন, তার নতুন উপন্যাস বেরিয়েছে সাদা প্রাইভেট, সে সাদা প্রাইভেট নিয়ে গল্প শুনবো, তার গীতি কবিতা সহ অন্যান্য প্রসঙ্গ নিয়ে। আরেকজন রয়েছে আমার অত্যন্ত প্রিয় কণ্ঠশিল্পী এবং অত্যন্ত গুণী একজন লেখক, পুতুল। পুতুল সম্পর্কে বলার কিছু নেই, ওর আমি বলি যে এক কথায় যে এই সময়ের গায়িকা বা এই সময়ের সবিজে যারা কাজ করছেন তাদের কাছ থেকে, তাদের চাইতে তার ভাবনার পৃথিবীটা একেবারে আলাদা। দুজনকে স্বাগত আমার লাভ বক্সে। অনেক ধন্যবাদ। একটু আসলে স্বাভাবিকভাবেই যে আনন্দ উচ্ছলতা কিছুটা নিশ্চয়ই তোমরাও নিজেরাও স্ট্যাটাসে আমি দেখেছি যে নিশ্চয়ই 21 ফেব্রুয়ারি যে প্ল্যানটা ছিল সেই প্ল্যানটা সেভাবে হয়নি। সো আমি শুরুতেই যেহেতু বইমেলা নিয়ে আলাপ করছি, লেখালেখি পুতুলকে দিয়ে শুরু করি। লেখালেখিটা, বই প্রকাশের আনন্দটা কেমন, অন্যান্য জায়গায় লেখার আনন্দটা থেকে কতটা আলাদা? ফেসবুক স্ট্যাটাস বা পত্রিকায় লেখা থেকে বই বের করার আনন্দটা আলাদা কোনভাবে, কোন দিক দিয়ে আলাদা মনে হয়? বই প্রকাশটাই আমি মনে করি আমাকে প্রকাশ করার একমাত্র মাধ্যম। অন্য বিকল্প মাধ্যমগুলোকে কখনো, অন্তত আমার লেখক সত্তার বহিঃপ্রকাশ ঘটানোর জন্য ওই মাধ্যমগুলোকে আমার ক্ষেত্রে এখন আমি সহায়ক মনে করছি না। কারণ আমি আমার অপ্রকাশিত লেখাগুলো অথবা প্রকাশিত লেখক খুব কম পোস্ট করি সামাজিক মাধ্যমে। আচ্ছা, তুমি তো গানও লেখো অসাধারণ। আমি গান লিখছি এবং অনেকদিন ধরে আমার নিজের অ্যালবামে নিজেরই গান প্রকাশ করছি। তার চাইতে বড় আনন্দ বই প্রকাশের। বই প্রকাশের আনন্দটা তো একেবারে এখনো নতুন নতুন, কারণ গত 4 বছর ধরে আমার বই প্রকাশ হচ্ছে। 4টা হলো এবছর নিয়ে, বছরে একটা করছি এবং গানের অভ্যস্ততাটা তো অনেক দিনের, সুতরাং সেটার সঙ্গে অভ্যস্ত হয়ে গেছি। বইয়ের এটা অন্যরকম পুলক, নতুন প্রেমিকা একদম। ইশতিয়াক, দীর্ঘদিন ধরে লিখছো, পত্রিকায় হাজার হাজার পৃষ্ঠা লিখে ফেলেছো এবং গত 7-8 বছর ধরে তোমার উপন্যাস বা গল্প পাচ্ছে। তো এই আনন্দটা অন্য লেখালেখির চাইতে কীভাবে আলাদা করে রাখো? আমার লেখালেখির আনন্দটা এখন গতানুগতিকভাবে বললে আসলে খুব আনন্দ হচ্ছে এইটা বলতে হবে, কিন্তু আমি আসলে একটা সময়ের পর গত 4-5 বছর আগে থেকে আমার খুব একটা এটা নিয়ে কোনো প্রকার উন্মাদনা থাকে না, কোনো প্রকার আনন্দও থাকে না। থাকে না। আমি হচ্ছে আমার বছর শেষ হয়, আমার একটা বই করতে হবে, কারণ আমি কিছু গল্প পথ চলতে চলতে দেখি বা কারো কাছে শুনি বা কোথাও থেকে অনুপ্রাণিত হই, এই গল্পটা আমার কোনো মাধ্যমে বলতে হবে, সেই বলার জন্য আমার হচ্ছে বইকে বেছে নেওয়া। আমি শুধু বছরের পর বছর গল্পটা বলতে গিয়ে বই করি, কিন্তু বই নিয়ে যে উন্মাদনা, বই নিয়ে যে ধরেন আমার যে খুব শিহরণ এখনো সন্তানের মতো, এইগুলি আমার কখনো হয় না। ধর অটোগ্রাফ দেয়া বা পুতুলের কাছে শুনি প্রথম অটোগ্রাফ দেওয়ার যে একটা আলাদা আনন্দ, সেলফির একটা নতুন যোগ হয়েছে, এটার এক্সপিরিয়েন্সটা কেমন? না, সেলফি তো গানের সঙ্গেও যুক্ত ছিল, এখনো আছে, কিন্তু অটোগ্রাফটা ভুলতে বসেছিলাম অনেকখানি। গানের ক্ষেত্রে কিন্তু আর অটোগ্রাফের জন্য এখন কেউ আসে না। কোনো একটা মঞ্চ পরিবেশনা থেকে নামলাম, তখন সবাই ছবিটাই চায়, কিন্তু একমাত্র হাতের লেখার চর্চাটা হয় বইমেলাতে। এখনো আছে, হ্যাঁ এখনো আছে। কোন রকম স্মৃতি এই 4টা বইয়ের ভেতরে? স্মৃতি তো জমছে আস্তে আস্তে, এবং গত 2 বছরে যেটা দেখলাম যে যেহেতু গত 2 বছর আমার উপন্যাস এসছে, এর আগে তো 2টো কবিতার বই ছিল, তো উপন্যাস আসবার পর থেকে একটু একটু করে ছোট ছোট করে পাঠক তৈরি হবার একটা প্রবণতা দেখছি কিন্তু। এবং গত বছর যারা নতুন পাঠক ছিল আমার, তারা এই বছর এসে খোঁজ করছে যে নতুন কিছু এলো কিনা। তো এটাই তো সবচেয়ে ভালো লাগার। আর ভালো লাগাগুলো একটু জমছে ওদের ভিতরে। অবশ্য আমি সাদা প্রাইভেট
দেখাতে চাই ইশতিয়াক আহমেদ এবং পুতুল কাব্যিক উপন্যাস জ্যোৎস্না রাতে বনে যেভাবে আমাদের যাওয়া হয়ে ওঠে না, বাহ, সাজিয়া সুলতানা পুতুল অর্থাৎ লেখক সত্তার নাম। আমি দুজনের হাতে বই দুটো দিতে চাই, একটু ইশতিয়াকের হাতে পৌঁছে দাও, কারণ আমি দুজনের কাছ থেকে একটু শুনতে চাই নিজস্ব উৎসর্গপত্রটা আমি লেখকের মুখ থেকে, এটা কাকে উৎসর্গ করা হয়েছে, কেন, এবং উৎসর্গ একটা আমার কাছে এবং পাঠকদের কাছেও একটা কৌতূহলের বিষয়। ইশতিয়াক সাদা প্রাইভেট কাকে কেন, আমি কি পড়বো নাকি? প্লিজ। আচ্ছা, তোমার কন্টেন্ট তার আগে পড়ার আগে মানে উৎসর্গের গল্পটা বলি। এটা হচ্ছে মানে আমি এবার উৎসর্গ করেছি ধ্রুবয়েশকে। আচ্ছা, মানে ওনাকে আসলে বলা হয় যে বাংলাদেশের প্রচ্ছদ শিল্পের রাজা। এখন ধ্রুবদার বিষয়টা হচ্ছে, ধ্রুবদাকে আমি যখন আসলে, আমি তো বেসিক্যালি লেখক হওয়ার আগে তো আমি পাঠক ছিলাম, পড়াই তো আমাকে ধরেন লেখক হিসেবে এই জায়গায় আসতে বাধ্য করেছে। তা আমি যখন হুমায়ুন আহমেদ পড়তাম, আমি যখন বেসিক্যালি হুমায়ুন আহমেদই আমার শুরু, এবং আমার উপর মানে আমার পড়ার জায়গাটা তৈরি করে দেওয়া বা অন্যান্য যে কোনো জিনিস হুমায়ুন আহমেদ, অনেকেরই। তো সেক্ষেত্রে হচ্ছে আমি বইটা কিনে প্রথম দেখতাম যে প্রচ্ছদের জায়গাটা প্রথম পাতায় তো প্রচ্ছদের, দ্বিতীয় পাতায় থাকতো। তো আমার কাছে বই, প্রচ্ছদ এবং ধ্রুবয়েশ এই তিনটা সবসময় কি ছিল, মানে ধ্রুবদার বাইরে কেউ কভার করেনি, আমার এই পর্যন্ত করেনি। মানে আমি এটা বলি, অনেকেই ধরেন কভার নিয়ে যে ভাই করা দরকার, আর একটু এক্সপেরিমেন্ট করা দরকার, অন্য কোথাও যাওয়া দরকার। আমি বলি যে ধ্রুবদা যতদিন আমাকে না করে না দিবে ততদিন পর্যন্ত আমি তার কাছে যাব। সো প্লিজ উৎসর্গপত্রটা শুনি লেখকের কণ্ঠে। হ্যাঁ, এটা হচ্ছে যে মানে এই লেখাটাই পড়বো প্লিজ। আমার প্রথম বই এক শিল্পীর কাছে গিয়েছিল প্রচ্ছদের জন্য। তিনি প্রচ্ছদ করতে গিয়ে গল্পগুলো পড়ে ভীষণ মুগ্ধ হয়েছিলেন, খোঁজ করেছিলেন। আমার জানা ছিল না সেই গল্প। অনেক মাস পর এক জায়গায় দেখা হয়ে যায় শিল্পীর সাথে। পরিচয় দিতে তিনি জানান তার কথাগুলো, তার অনুভূতি। তার একটা বাক্য এখনও আমার কানে বাজে, খুব ভালো লেখো রে ভাই তুমি, খুব। প্রথমবারের মতো কোনো খ্যাতিমান মানুষ আমার মতো একজন সদ্য লিখতে শুরু করা তরুণের বইয়ের এমন প্রশংসা করেছিল। শিল্পীর নাম ধ্রুবয়েশ, আমি যাকে এই নগরের ঋষি বলি। এই নগরের ঋষি, চমৎকার। পুতুল, তোমার এই পুতুল কাব্যিক উপন্যাস এর মাঝেটা কি, আর হচ্ছে উৎসর্গ নিয়ে? আচ্ছা, আগে পড়ছি তারপর বলবো এটা নিয়ে। প্রিয় জীবনানন্দ, মানবাত্মার অবসাদ, অসুখ আর বিষণ্ণতাকে তোমার মতো করে কে আর পেরেছে প্রকাশ করতে বাংলা ভাষায়? তোমার মতো করে কে আর পেরেছে বলো বিষণ্ণতা বোধকে বাংলা ভাষার ভিতর সঞ্চারিত করতে? বিনির্মাণ করেছো বাংলা কবিতাকে তুমি একাই, আকাশের ওপারের আকাশকে টেনে নামিয়েছো, অন্য এক পৃথিবীর স্বাদ পুরে দিয়েছো তোমার এক একটা শব্দে, ভেঙেছো সব প্রথাবদ্ধ বিশ্বাসের নিগড়, মাননি কোনো রীতি। তোমার মতো আমিও করেছি প্রত্যাখ্যান সব অনুশাসন আর বানোয়াট সুনীতি। আর তাই তোমার মতো আমারও একলাই হাঁটতে থাকা নির্জনতাই তোমার আর আমার অনিবার্য নিয়তি। জীবনানন্দ দাশ আমার প্রথম 5 জন প্রিয় লেখকের একজন। গতবারের উপন্যাসটা আমি হুমায়ুন আজাদকে উৎসর্গ করেছিলাম, এবার এটা জীবনানন্দ। জীবনানন্দ তো আমাদের বাংলা সাহিত্যের, আমার কাছে মনে হয় তার জীবদ্দশায় সবচাইতে অবমূল্যায়িত লেখক, কবি, এবং তিনি তার জীবদ্দশায় কিছুই দেখে যেতে পারেননি। এবং একলা পথে হাঁটবার যে সংগ্রাম ওনার ছিল, সেটা আমরা বুঝতে পেরেছি বা পাঠক বুঝতে পেরেছে তার চলে যাবার অনেক কাল পরে। আমি কেন যেন নিজেকে সেই জায়গায় সবসময় দাঁড় করাই যে আমি আমার মতন করে পথ চলতে চাই। আমি সেখানে কারো দেখানো পথে না হেঁটে, সেটা হোক খুব কঠিন পথ, কিন্তু আমি আমার মতন করে হাঁটতে চাই। চমৎকার। এবং আমার যে প্রশ্নটা ছিল, তোমার এর আগের বইতেও একটা সাবটাইটেল ছিল পুতুল কাব্যিক, এই বিষয়টার উপন্যাস বা পুতুল কাব্যিক গল্প, এটার পুতুল কাব্যিক উপন্যাসটা এই জন্য দিয়েছে যে আমি আমার কাব্যধারার নাম দিয়েছি পুতুল কাব্য। আচ্ছা, আমার যখন কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে প্রথম দুটো, প্রথমটা ছিল পুতুল কাব্য উপক্রমণিকা, এর পরেরটা ছিল পুতুল কাব্য দ্বিতীয় অধ্যায়। উপন্যাস যখন করতে গেছি তখন আমার কাছে আমার প্রথম ভালোবাসার জায়গাটা কিন্তু কবিতা। সেই জায়গাটা থেকে বের হতে আমার একটা মনোকষ্টই আছে বলা যায়। কিন্তু সব কিছু মিলিয়ে এখানে বলছি আবারও, এটার মধ্যে অনেক কিছু আছে। উপন্যাসটা সব দিক দিয়ে লাভজনক, প্রকাশকরা সেটা বলেন, প্রকাশকদের তথ্য মতে, এবং পাঠকেরও চাহিদার দিক থেকে কবিতার বই চলে না। এই যে এই একটা সব মানে বাক্য আমাদের শুনতে হয়, কবিতা পড়ে না, কবিতার পাঠক কম। কিন্তু উপন্যাস লিখতে গিয়ে আমার কাছে মনে হয়েছে আমি বিশ্বাস করেছি আমি কবিতার মতন করে গল্প বলছি। সেখানে আমি কবিতার মতন করে এগিয়ে নিয়ে গেছি ব্যাপারটাকে। সেখানে খুব সহজাতভাবে উপমা বিশেষণ সবকিছু এসেছে। তো সেটাকে পুতুল কাব্যিক উপন্যাস আমি সেজন্য বলছি। কবিতাটা তুমি ছাড়তে চাইছো না কোনোভাবেই। ইশতিয়াক এবং পুতুল দুজনের কাছে একটা ওভারঅল কোশ্চেন, পার্সোনালি না নিয়ে, যেটা হচ্ছে বই
পড়ে না, অন্যান্য অনেক ডিজিটাল মাধ্যম রয়েছে এসছে যেহেতু, এর ভেতরে বইমেলায় যে পরিমাণ ভিড় আমরা দেখতে পাই, এটা দুই ধরনের পারসেপশন তৈরি হয়েছে। যেটা ফেসবুকে অনেক তরুণরা আলোচনা করে যে মেলা আসলেই অনেক লেখকের উৎপত্তি হয় এবং এটা লেখালেখির জন্য আসলে খুব বেশি একটা কৌশলী আচরণ। আর একটা হচ্ছে তরুণরা যারা বই পড়ছেন তারা মূলত লেখককে দেখে, অর্থাৎ ফেসবুকে খুব পপুলারিটি, ফেসবুক সেলিব্রিটি অনেক গান পপুলার ইশতিয়াকের কিনছে, আমি পার্সোনালি নিতে বলছি না, পুতুল অনেক ফেমাস একটা ফ্যাক্ট। আচ্ছা, যেহেতু 4টা সেলফি তুলতে পারবো বাস, বইটা পাঠকদের মনের ভেতরে কতটা আসলে এই বই পড়ার অভ্যাসটা আছে তোমার এই দীর্ঘ যাত্রায়, কি মনে হয়েছে? আমার বিষয়টা হচ্ছে তানভীর, অন্য মাধ্যম থেকে এসে ধরেন আপনি গায়ক হিসেবে খুব জনপ্রিয়, তারপর আসলেন আপনি লিখতে, যে আমার যেহেতু এটা আমার ডিমেরিট কিনা, মানে আমার লেখা, যে আমি বলতেছি যে যেহেতু আমার জনপ্রিয়তা আছে তাহলে আমি বোধহয় বই করলেও চলবে। কিন্তু বাংলাদেশের পাঠক খুব সচেতন এবং পাঠক খুব নির্মম। আপনার একবার দুইবার ধরেন আপনাকে দেখানোর জন্য, আপনার সাথে সেলফি তোলার জন্য করবে, কিন্তু যখন তার বই ভাল লাগবে না, যখন তার পড়তে ভাল লাগবে না, সে তখন আপনাকে ছুঁড়ে ফেলে দিবে। এবং এইটা হচ্ছে, কিন্তু আপনি দেখেন বিগত 10-12 বছর আগে অনেক এরকম বিভিন্ন মাধ্যমের, আমি কাউকে ছোট করছি না, কিন্তু বিভিন্ন মাধ্যমের শিল্পীরা এসে বই প্রকাশ করেছে যারা এখন নাই। এবার হয়তো আবার অন্য কেউ করছে যারা হয়তো মানে যদি যাদের লেখা ঠিক না থাকে, মানে যাদের লেখার মধ্যে ওই রসটা না থাকে বা ওই পাঠকের জন্য কিছু না থাকে, ওটা থাকবে না। এই যে ধরেন পুতুল 4 বছর ধরে 5 বছর ধরে বই করছে, কারণ তার ধারাবাহিকতা আছে, পাঠক তৈরি হচ্ছে। এখন অনেক হচ্ছে কি ওই জনপ্রিয়তাটাকে কাজে লাগে একটু দেখতে চাইছে যে আমি আসলে পারি কিনা। এইটা তরুণ পাঠকরা যথেষ্ট সচেতন। এবং ধরেন আপনি ফেসবুক সেলিব্রিটি ইমেজ কাজে লাগে হচ্ছে বই বিক্রি করতে পারবেন না। আমার কাছে মনে হয় বই এবং নির্বাচন, এই দুইটা জায়গায় বাঙালি খুব সচেতন। মানে হুট করে আপনার ধরেন বই কিনে ফেলবে না, বা একবার কিনলেও পরের বার আপনাকে দিবে না। দিকে নিয়ে গেলে কথাটি, আচ্ছা যাক, পুতুলের কাছে একটু শব্দটা শুনি। এবং একটা বিষয় খুব লক্ষণীয় যে গায়িকা, সুন্দরী, ছবি সেলিব্রিটিদের একটা তকমা থাকে যে আড়ালে আবডালে অনেকের ক্ষেত্রে বলে যে ও আসলে লিখছে কিনা, নাকি অন্য কেউ লিখছে, সো কি লিখতে পারে বা ও লেখে আসলে, এত সময় পায় কোথায়। সো এইসব কোয়ারিগুলো যেহেতু 4 বছর বা 4টা 5টা বই বেরিয়েছে, একটা প্রমাণিত তুমি, এবং তোমার কাছে মানুষ, তোমার পাঠকরা জেনে গেছে, কিন্তু ওভারঅল যে এই যে ডিলেমাটা আছে, এটা সম্পর্কে কি বলতে চাও? এটা সম্পর্কে তো অনেক কিছু বলার আছে। আমার মাঝে মাঝে মনে হয় আমি শুধু আমার লেখক সত্তা পরিচয়টা নিয়েই যদি আত্মপ্রকাশ করতাম, আমার মনে হয় ভালোই হতো। কারণ এই যে একটা তথাকথিত বা বদ্ধমূল একটা ধারণা আছে যে শখ করে লিখছি, বা মৌসুমী লেখক, সামনে বইমেলা আছে, লিখতে ইচ্ছে করলো লিখলাম। ব্যাপারটা তো তা নয়। আমার সাহিত্য চর্চা বা সাহিত্যের প্রতি অনুরাগের জায়গাটা একেবারে গানের মতোই, গানের সঙ্গে চলেছে শৈশব থেকে। সুতরাং এটার একটা দীর্ঘদিনের প্রেক্ষাপট আছে। আমার কাছে তো মনে হয় যে হঠাৎ করে অনেক কিছু করা গেলেও হঠাৎ করে লেখক হওয়া যায় না। তো এটার জন্য একটা প্রেক্ষাপট দরকার। কিন্তু এই অভিযোগগুলো অন্যান্য ওভারঅল ফ্যাক্টরে সত্য তো নাকি? সত্য তো অবশ্যই, সত্যতার কারণেই হয়তো সবার ক্ষেত্রে সেটা এসে পড়ে। কিন্তু আমি বলতে চাই যে আমি লিখতেই এসেছি আসলে। আচ্ছা আচ্ছা, যাক, যেহেতু লাভ বক্সে এসছো এবং গল্পে প্রেম একটা অনিবার্য বিষয়, এবং প্রেমের ভঙ্গি, প্রেমের একখান ভাগটা নিশ্চয়ই 20 বছর আগের লেখকদের যেই ব্যাপারটি থাকে, এখনকার প্রেমের রসায়নটা তোমরা সেভাবে দাও না। তো এই প্যাটার্নটা কতটুকু বদলেছে? ফেসবুক এসছে, প্রেমের দ্বন্দ্বটা, প্যাটার্নটা বদলেছে, ছেলেপেলেরা প্রেম বিষয়টা কতটা নেয়? ইশতিয়াক, প্রেমের জায়গাটা আমার মনে হয় না যে আবেগ এবং ধরেন ইসের জায়গা, অনুভূতির জায়গায় বাঙালির প্রেমের কোনো পরিবর্তন হয়েছে। ভাষারও পরিবর্তন হয়নি, শুধু প্রযুক্তিগত এবং ধরেন মানে কিছু স্থায়িত্বগত কিছু পরিবর্তন আসছে। হয়তো প্রেমটা আগে দীর্ঘস্থায়ী ছিল, সেটা স্থায়িত্ব কমে আসছে। এবং মাধ্যমটা, আগে ধরেন আমরা চিঠিটাকে বা অন্যান্য যেসব উপকরণ ছিল প্রেম পৌঁছানোর বা প্রেমকে করার জন্য, মানে প্রেমের বন্ডিংটা তৈরি করার জন্য, এখন হয়তো মাধ্যমগুলি চেঞ্জ হয়েছে, যে কারণে হচ্ছে মানে, কিন্তু আমার মনে হয় না যে প্রেমের অনুভূতি বা আকুতি বা ভাষা এইটা চেঞ্জ হয়েছে। প্রেমটা সবচেয়ে সেলেবল না এখন পর্যন্ত? প্রেম তো অবশ্যই, প্রেম দিন শেষে প্রেমই খোঁজে। আচ্ছা, পুতুলের কাছে এই ব্যাখ্যাটা শুনতে চাই। আমি ব্যাখ্যাটা জানি না। আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমার জীবনের এখন অনুভূতির বা উপলব্ধির যে স্তর থাকার, মানে
থাকার কথা এই সময়ে এই বয়সে এসে, সেখানে আমি খুব হালকা মিষ্টি প্রেমের গল্প লিখবো সেটাই খুব স্বাভাবিক ছিল। কিন্তু আমার শুরু থেকে আমি নারীর মনস্তত্ত্ব নিয়ে লিখছি এবং সেটাই আমার লেখার মূল বিষয়বস্তু, এবং সেটা নিয়ে লিখতে আমার খুব ভালো লাগছে। আমার মনে হয় আসে না এখনো ওই ভাবনাটা যে না আমি প্রেমেরই কিছু লিখবো। তো এখন পর্যন্ত তো চলছে, ভাবে দেখা যাক সামনে কি হয়। যাক, দুজনের বই সম্পর্কে একটু ছোট করে সিনপসিস দর্শকদের জানাতে চাই, কোন প্যাটার্নে কোন প্লট নিয়ে লেখা। আমার নামটার একটু খেয়াল করলে বোঝা যাবে, জ্যোৎস্নারাতে বনে যেভাবে আমাদের যাওয়া হয়ে ওঠে না, এখানে একটা নামের মধ্যে একটা অপূর্ণতা আছে, একটা হাহাকার আছে, স্বপ্নভঙ্গের কথা আছে। এখানে অবশ্যই কেন্দ্রীয় চরিত্র নারী, এবং নারীর আমাদের জীবনে যেটা হয় যে আমরা সারা জীবনব্যাপী পরিকল্পনা প্রণয়ন করতে থাকি, এবং আমরা জীবন নিয়ে একরকম করে ভাবি, জীবন আবার আমাদেরকে নিয়ে অন্যরকম পরিকল্পনা করে রেখেছে আগে থেকেই। সুতরাং এই যে অসামঞ্জস্যপূর্ণতা, এবং এখানে মূল বিষয় যেটা, সেটা হচ্ছে একটা মেয়ে ভীষণ রকম প্রবঞ্চিত হয় তার প্রিয়জনের দ্বারা, এবং একটা পর্যায়ে সে ধর্ষিত হয়, এবং সেই ধর্ষণটার ফলে তার জীবনটা যাপনের অযোগ্য হয়ে যায়, এবং সেটা সত্ত্বেও তাকে সব কিছু সামলে নিয়ে যেভাবে তার ইচ্ছে করে যে সে ঘুম থেকে আর না উঠুক, তার উঠতে ইচ্ছে করে না, তার জীবন থেকে এক এক করে প্রিয়জনের বিয়োগ হতে থাকে, কিন্তু তার মনে হয় যে আমাকে সামনে চলতে হবে। গভীর একটা মানসিক বোধ রয়েছে, বাকিটা পড়ে জানবে নিশ্চয়ই। ইশতিয়াক, সাদা প্রাইভেটের গল্পটা আসলে? সাদা প্রাইভেটের গল্প হচ্ছে মানে আপনার সাথে মানে অফেয়ারে নানা ধরনের গল্প হয়। এইটা আমি আগেও মানে নানা জায়গায় বলেছি আপনার সাথে, মানে আমি আসলে জীবনের বাইরে কোনো গল্প ভাবতে পারি না, এবং হচ্ছে আমার গল্পে কিন্তু প্রেম নাই, প্রেম মুখ্য না। গল্পের প্রয়োজনে কোথাও একটা ছোট অংশে প্রেম আসছে, এইটাও ওই রকম একটা জীবন ঘনিষ্ঠ গল্প। দুজনেই এত প্রেম বিরোধী লেখক? না না, প্রেম আছে, আমার প্রবল প্রেম আছে এই বইতে। কিন্তু যে ঘটনাটা হচ্ছে যে এইটা হচ্ছে একজন বয়স্ক লোক, যিনি হচ্ছেন ধরেন একটা পোস্টে, ধরেন ম্যানেজার, উনি ম্যানেজার হয়েছেন, এবং ম্যানেজার হলে যেটা স্বাভাবিকভাবে হয় যে ম্যানেজার হলেই অফিস থেকে গাড়ি পায়। তো উনি গাড়ি পাওয়ার আগে, যেহেতু গাড়ি পাবেন, যেহেতু ম্যানেজার হয়ে গেছেন, উনি একজন ছেলেকে পছন্দ করে ফেলেন যে হচ্ছে ভালো ড্রাইভিং জানে, এবং ওকে ড্রাইভার হিসেবে নিয়োগ দেয় গাড়ি পাওয়ার আগে। কিন্তু তারপর শুরু হয় জটিলতা, অফিস থেকে এই দিচ্ছি নানা ধরনের জটিলতা দেখে, গাড়িটা মানে দেরি হচ্ছে, ডিলে হয়, এবং তাদের দুইজনের যে জীবন, মানে তার একটা জীবন, তার পরিবারের জীবন, এবং ওই ছেলেটার স্বপ্ন আমি ড্রাইভার হব বা আমি একটা গাড়ি চালাবো, এই ঘটনাটা আসলে টেনে গল্পের শেষ পর্যন্ত যায়। বাহ, চমৎকার। দুজনের একটি প্রশ্ন রেখে ব্রেকে যাব। সাদা প্রাইভেটের কেন্দ্রীয় চরিত্রে কোনো সেলুলার ফিল্ম হলে কাকে তুমি প্রস্তাব দেবে? এটাকে পরে বলবো নাকি এখন বলতে হবে? আমার আরেকটা ছোট্ট করে বলে নিই, আমার আসলে কোনো কেন্দ্রীয় চরিত্র নাম বলতে হবে না, আমি বলি কেন্দ্রীয় চরিত্র থাকে না, প্যারালালি 2-3 জন মুখ্য চরিত্রে থাকে। যেমন এখানে হচ্ছে যিনি গাড়িটা পাবেন জিএম, এবং যিনি ড্রাইভার সেলিম। তো অনেক বাজেট হয়ে যাবে ফিল্মের, মানে হ্যাঁ, একটু বড় বাজেটে বানাতে গেলে একটু ব্যয়বহুল করতে হবে, বড় প্রোডিউসার লাগবে। যাই হোক, দুটো ক্যারেক্টারের নাম শুনি তাহলে। আচ্ছা, এটা নিয়ে একবার গল্প ভাবা হয়েছিল। এটা ধরেন জিএম ক্যারেক্টারে আমরা যদি ভাবি, হচ্ছে ফজলুর রহমান বাবু ভাই হতে পারে, এবং ড্রাইভার হতে পারে ইন্তেখাব দিনার। সো বাবু ভাই এবং দিনার ভাই শুনছেন, নিশ্চয়ই আপনারা গল্পটা পড়ে নেবেন, আমরা পৌঁছে দেবো। পুতুল, যেহেতু নারী চরিত্র নিশ্চয়ই, এবং সেক্ষেত্রে কাকে নেওয়া যায় বলো? এভাবে তো ভাবিনি। অনেক শোবিজ ডিরেক্টর এবং অনেক শোবিজ কর্মীরা দেখে এই শোটা, তারাও একটু মাথায় নিক। একদমই আসলে সেই অর্থে ভাবিনি। আপনার প্রশ্নটাই এত নতুন, বই সংক্রান্ত এই প্রশ্নটা এত নতুন। একটা ইমাজিনেশন থাকে তো, ধরো কালকে প্রোডিউসার বাসায় আসলো, তোমার একটা প্রস্তাব চালু। আমি দৃশ্যকল্প তো ভেবেই লিখি, অবশ্যই চোখে আগে ভাসে দৃশ্যটা, তারপর লিখি। সেখানে কিন্তু প্রতিবার এই দৃশ্যে লেখক নিজেও হতে পারে, আমি কিন্তু বরাবর আমাকে ভেবে লিখেছি, এবং এই যে অবয়বটা, ভাবমূর্তিটা বা একেবারে আদলটা, সেটা কিন্তু আমার সঙ্গে হুবহু মেলে, কারণ আমাকে পাঠকরা জিজ্ঞেস করেছেন এটা কি আপনি। আচ্ছা, যাক, আমরা পুতুলকে চলচ্চিত্র নায়িকা হিসেবে খুব শিগগিরই পাচ্ছি, এটা একটা অন্যতম একটা খবর। এবং ছোট্ট একটা বিরতি নিচ্ছি এগুলো আইসক্রিম নিবেদিত ইয়াং নাইট লাভ বক্স থেকে। বিরতির পরে আবারও ফিরবো এই সব বইয়ের গল্পে, এবং সাথে থাকবে পুতুলের গান। নিশ্চয়ই সঙ্গে থাকুন।
প্রিয় দর্শক, স্বাগত আরেকবার। দেখছেন ইগলু আইসক্রিম নিবেদিত ইয়াং নাইট লাভ বক্স। আমরা কথা বলছি তরুণের বইমেলা এবং এই সাময়িক প্রসঙ্গ, এবং আমার সাথে রয়েছেন দুই জনপ্রিয় লেখক ইশতিয়াক আহমেদ এবং পুতুল। যে প্রসঙ্গটা ব্রেকের আগে ছিল সেটা হচ্ছে, স্বাভাবিকভাবে আমরা যদি বলি যে গল্পের সেলুলয়েড সংস্করণ যখন না হয়, এটা ম্যাস পিপুল খুব বেশি দূরে এগোয় না, এটা একটা কমন একটা ধারণা রয়েছে, যদিও সবার ক্ষেত্রে না। এই প্রসঙ্গে আসলে এই নীতিতে তোমরা কতটা বিশ্বাসী বা কতটা আগ্রহী, থাকে না স্বপ্নের জায়গাটা? ইশতিয়াক নিজেও তো ডকুফিল্ম বানাও, শর্ট ফিল্ম, নাটক করেছো। না, এটা মানে এখন মাস পিপলের কাছে পৌঁছানোর জন্য এখন তো আরও বেশি প্রয়োজন, কারণ আপনার হাতে হাতে মোবাইল, ইউটিউব, আপনার ধরেন গল্প যত সময় নিয়ে পড়বে, যত পরিশ্রম করে তার চেয়ে বেশি তার চেয়ে রিলিফ নিয়ে সে দেখতে পারবে। কদিন পর কি কিউআর কোড থাকবে পেছনে যে এই বইটির ভিডিও দেখুন, ব্যাপারটা কি এরকম হতে পারে, কারণ এখনই বইয়ের বিজ্ঞাপন আসছে। আপনি দেখবেন হয়তো টিভিসি না, ওবিসি, যেটা হচ্ছে অনলাইন কি বলে টেলিভিশন কমার্শিয়ালের মতো অনলাইন কমার্শিয়াল যেগুলি আসতেছে, ভিডিও কমার্শিয়াল, তো আপনি দেখবেন যে একদম সেম জায়গা থেকে সেম বাজেটে হয়তো খুব ভালো ভালো ভিডিও বানানো হচ্ছে, বিজ্ঞাপন, কিন্তু বইয়ের বিজ্ঞাপন, একটা বইয়ের বিজ্ঞাপন। হয়তো সেটাও হতে পারে যে অর্ধেক পরে বাকি অর্ধেক দেখতে পারে। আচ্ছা, যাক, অবশ্যই। এবং পুতুল, এই বিষয়ে আসলে তোমার ভাবনা, চিন্তা, স্বপ্নের জায়গাটা কেমন? যে কোনো নির্মাতার সাথে বসবে, লেখা অনেকগুলো জমে গেলে, বা সেরা লেখাটা নিয়ে? জানি না এখনো, কারণ আমার কাছে তো মনে হয় যে এই কাজটা খুব সহজ নয়। সংলাপগুলো হুবহু তো তুলে আনা যাবে, কিন্তু মনস্তত্ত্বটা কি করে ফুটবে সেটা পর্দায়, এই ক্ষেত্রে ঠিকঠাক ছাঁচে না পড়লে তো মুশকিল। হয়তো আমার দর্শনটা অন্যরকমও হয়ে যেতে পারে সেটা পর্দায়। পরিচালনার অবশ্যই পরিচালকের একটা মন সেনা দেন, কমলা রকেট যেমন সাধুজ্জামানের ইয়ে থেকে, এবং এইভাবে আসলে নিজের জায়গা, নিজে ভালো লাগে জায়গাটা একটু শুনতে চাচ্ছি। নিশ্চয়ই এরকম চাও যে নিজের গল্পটা একদমই। আমি যেটা বলছিলাম যে আমি তো প্রত্যেকটা ঘটনা লিখবার সময় দৃশ্যকল্পটা দেখেছি। আমি যখন একটা বসার ঘরের বর্ণনা দিচ্ছি, সেটা তো আমার চোখে আগে ভেসেছে, সেটা আমার ভাবনায় খেলেছে, তারপরে না লিখেছি। সুতরাং সেটা যদি আমি পর্দায় দেখি, সেটা তো অবশ্যই বাড়তি পাওয়া। অবশ্যই। ভক্তকুলদের একটু কথা শুনতে চাই। এমনি এইটার যে ফেম ক্যারি এবং পাঠককুলদের আসলে কেমন, সারা বছর টানটা কেমন থাকে, আর বইমেলা আসলে কেমন থাকে বই লেখার প্রতি? নাকি ফেসবুক স্ট্যাটাসে সারা বছর থাকে, আর ফেব্রুয়ারি এলেই? মেলায় না, এমনি এখন হচ্ছে কিছু ওই অনলাইন বুকশপের কল্যাণে সেটা হচ্ছে সারা বছরই বই যায়, এবং সারা বছরই ধরেন আপনার কোথাও না কোথাও থেকে ফিডব্যাকটা আসে, ভাই আমি হয়তো মেলাতে যেতে পারি না, আমি এখান থেকে বা দেশের বাইরেও প্রচুর এখন বই যায়। সেক্ষেত্রে হচ্ছে এখন আর মেলা কেন্দ্রিক না, মেলার পর দেখা গেছে, যেমন নাম বলি, যেমন রকমারি মেলার পরই তারা আবার আরেকটা মেলা করে, অনলাইন বই মেলা, সেটার মাধ্যমে আরেকটা বিশাল মার্কেট আছে। এবং এরকম রকমারির মতো আরও কিছু অনলাইন বুকশপ হয়েছে, যে কারণে হচ্ছে ধরেন বইটা এখন সারা বছরের হয়ে গেছে। আমার ধারণা ভবিষ্যতে আরও যদি এরকম কয়েকটা প্রতিষ্ঠান আসে, বইয়ের বাজারটা তৈরি হবে এবং বইয়ের পাঠক আছে প্রচুর। অবশ্যই। পুতুল, নিজের অন্যান্য কাজের খবর একটু যদি শুনতে চাই। গান, নতুন গান কবে আসছে? নতুন গান আমার কাজ বলতে আমি সবসময় বিশ্বাস করি আমার নিজের লেখা সুর কম্পোজিশনের যে কাজটা, সেটাকে আমি আমার কাজ বলতে ভালোবাসি আর কি। এছাড়া সারা বছর তো আমার কাজ করা হয়, অনেক মিশ্র অ্যালবামে গাওয়া হয়, এখন তো একটা করে গানের যুগ চলছে, সেটাও করা হয়। আমার নিজের কাজ সেটা একটা গান আসছে সামনেই, কাজটা তৈরি হয়ে আছে, কাজটা শেষ। সময়ের কাছে মিনতি শিরোনামে, ওটা 10 মিনিটের একটা কম্পোজিশন। আচ্ছা। মেলার শেষ হলেই সেটা হয়তো মার্চের প্রথম সপ্তাহে প্রকাশ করব। সেটা আমার সময়ের কাছে মিনতি নামে আমার একটা কবিতা আছে, কবিতার ভাবনাটাকেই বিস্তৃত করে পরে গান করেছি। 2টো কবিতা আর একটা গান। এই তো তুমি যে প্রজেকশনের কথা আসলো, সো তুমি নিজেই সেটাকে আসলে ঠিক তাই। কারণ আমি যখন গান, তো একটা ছকবদ্ধ ব্যাপার, আমি চাইলেই সেখানে আমার ভাবনা যা ইচ্ছা করতে পারবো না, বিস্তৃত করতে পারবো না, সেখানে আমার অনেকভাবে বেঁধে রাখা আছে আমাকে। এরপরের কথাগুলো তাহলে কিভাবে বলবো? আচ্ছা, ইশতিয়াক বেশ কিছু গান লিখে এর ভিতরে মুখে মুখে রটেছে অনেক গান। মিনারের গানের কথা তো না বললে না। তো গান লেখালেখির এবং অন্যান্য কাজগুলোর
ব্যস্ততা কেমন? গান ব্যস্ততা ওই অর্থে আছে যেহেতু আমার এটার পাশাপাশি আমার মানে জবও আছে, আমি একটা দৈনিক পত্রিকায় চাকরি করি, সেটার ব্যস্ততা আছে। এছাড়া হচ্ছে আমি সামনে হয়তো মানে দুইটা নাটক বানানোর সব কিছু রেডি, প্রিপারেশন রেডি ছিল। এখন সেটা মেলার কারণে একটু হয়েছে, আমি হয়তো মার্চে শুটে যাব। আচ্ছা আচ্ছা। এই আরেকটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ইসের জন্য, মানে ওটা ফেস্টিভ্যালে যাবে, এটা প্রডিউস মানে একটা প্রতিষ্ঠানের প্রডিউস করা, ওইটা হয়তো শ্যুট করবো, এটা বাচ্চাদের নিয়ে। আচ্ছা আচ্ছা। আর নিজেদের কাজের ক্ষেত্রে সবচেয়ে থাকে না যে কোনো প্রিয় মানুষ আসলো, মানে একটি জিনিস বা একটি বিষয় তাকে উপহার দেওয়া যায়, কোন বইটা পুতুল উপহার দেবে স্পেশাল? আমার লেখা, হ্যাঁ হ্যাঁ, বা কোন গল্পটা শোনাতে চাইবে? আমার লেখার ক্ষেত্রে তো আমি মনে করছি যে আমি আমি প্রতিদিন পরিণত হচ্ছি একটু একটু করে, এবং সেখানে একটা পর্যায়ে গিয়ে হয়তো আমার এগুলোকে কোনো লেখাই মনে হবে না। সেটা 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 ভেরি কমন, সবার থাকে। মানে আমি মনে করি আমার শিক্ষানবিশ পর্বটা তারপর এর ভেতরে কোনটা সবচেয়ে বেশি ভালো লাগা নিজের জায়গা থেকে, স্বস্তির জায়গাটা? নিজের ভালো লাগা থেকে অবশ্যই গতবারের উপন্যাসটা, সেটার ভাবনাটা একেবারে অন্যরকম। একটু নামটা বলো দর্শকদের কাছে। একটি মনস্তাত্ত্বিক আত্মহনন এবং তার পুতুল কাব্যিক প্রতিবেদন। ইশতিয়াক, ঠিক তোমার নতুন ফ্যান, নতুন প্রেমিকা যদি চায়? না না, আমার যে কারণে এটা হচ্ছে যে ওই 2013-তে আমার প্রথম উপন্যাস বের হয়েছিল, যেটা আপেল শাস্ত্র। আচ্ছা। তো তখন হচ্ছে দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং অন্যান্য কারণে বইটা, মেলাটাই আপনার মনে আছে, মেলাটাও ততটাই হয়নি। তো আমার ওই বইটা হচ্ছে খুব মানে সময় নিয়ে লেখা, এবং ধরেন খুব যতটা আবেগ এবং যতটা পরিশ্রম করে লিখেছি, বইটা তেমনভাবে পৌঁছায়নি। ওই গল্পটা আমার খুব প্রিয়। আচ্ছা আচ্ছা। আমার হয়তো ওই গল্পটা মানুষ মানে নতুন কারো কাছে পৌঁছাতে চাই। আচ্ছা, শোবিজকর্মী বা লেখকদের, প্রতিষ্ঠিত লেখক বা অন্যান্য কলিগদের ভেতরে সবচেয়ে বেস্ট অ্যাপ্রিসিয়েশন নিজের লেখালেখির ক্ষেত্রে কার কাছ থেকে পেয়েছে? এই মুহূর্তে আমার একজনের নাম মনে পড়ছে, লুৎফর হাসান। আচ্ছা। তিনি নিজেও যেহেতু লেখালেখি করছেন, তিনি তার কাছ থেকে মূল্যায়নটা একটু অন্যরকম ভাবে নেই আমি। আর আমার ভীষণ ঘনিষ্ঠজন, আমি আমার মিডিয়াতে একমাত্র ভাই বলি, তিনি আমাকে একমাত্র বোন বলেন। তো লুৎফর ভাই আমাকে বরাবর ভীষণ রকম অনুপ্রাণিত করেন। এছাড়াও আমার বন্ধু মহলেও কিন্তু অনেকে আছে, মানে তারকাদের মধ্যে অনেকেই ভীষণ উৎসাহ। ইশতিয়াক? আমার তো অনেকেই আছে, কিন্তু আজকে আপনি যে স্ট্যাটাস দিয়েছেন মনে হচ্ছে আপনি বেস্ট ওই জায়গা থেকে। আমার ঘুমটা হবে না আজকে। এনিওয়ে, তারপরে থাকে না যে বড় ভাই বা প্রিয় মানুষদের কাছ থেকে তোমার একটা গল্প খুব দারুণভাবে ফোন করে বলেছে, এরকম কোনো ঘটনা? এরকম অনেকেই, মানে এখন মানে এটাও তো প্রচুর হয়, সবসময় অহরহ হয়। নিজের লেখালেখির জায়গাটাই কি আসলে রুটিন বেঁধে কি লেখা হয়? মানে তোমাদের প্যাটার্নটা একটু শুনি। রুটিন ঠিক বাঁধি না, তবে যখন হয় যে লেখা এলে অনেক লেখা হয়, কিন্তু লেখা না এলে আমি জোর করে লিখতে পারি না। এই একটা ব্যাপার আছে আর কি, লেখা পেতে হয়। হ্যাঁ, তারপরে লেখাটা হয়। তবে পড়ি নিয়মিত, মানে পড়ার অভ্যাসটা নিয়মিত সারাদিনের কাজের একটা অংশ, কিন্তু লেখার বিষয়টা যখন। আমার হচ্ছে নাজিল হয় না, জোর করে লিখতে হয়, কারণ আমরা ছোটবেলা থেকে জোর করে লিখে অভ্যস্ত। ধরেন প্রত্যেক সপ্তাহে ফান ম্যাগাজিন বের হয়, তো ওটা লিড লিখতে হবে, মানে ওটা জোর, আপনার বুধবারে আপনার লিখে দিতে হবে, হ্যাঁ তাগিদ, মানে ওই প্রেশারটা আছে। ওই প্রেশার থেকে হয়তো ধরেন সারা বছর যে কারণে চুপ করে থাকি, অক্টোবর নভেম্বরে ওই জোরটা চলে আসে, তারপর লেখালেখি হয়। এটা একটা মানে সাধারণ স্বাভাবিকভাবে লেখকদের কণ্ঠে বা লেখকের কথা এই ধরনের কথা শোনা যায় না। তারপরও নিজের লেখালেখির বাইরে পড়ার জায়গা বা বিনোদনের জায়গায় ভালো লাগার মানুষগুলো কে কে? গান শোনা বা অন্যের লেখা পড়া, কার লেখা পড়ো সাধারণত? অন্যের লেখা আমি তো বেসিক্যালি সব পড়ি, মানে পড়ার জায়গায় আমার কোনো নাই, মানে একদম নতুন যে গতকাল আমাকে বইটা দিয়েছে তার বইও পড়ি। আর যেটা হচ্ছে যে খুব বেশি প্রভাবিত হুমায়ুন, সুনীল এবং হচ্ছে তারাশঙ্কর। সুনীল, তারাশঙ্কর। পুতুল? আমার কবিতার ক্ষেত্রে একটা নাম বলতে বললে সেটা নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা পড়ে আমার কবিতা লিখতে ইচ্ছে করেছিল জীবনে প্রথম, তো এই নামটাই জন্য আমি বলি। আর এছাড়া প্রভাব ভীষণভাবে জীবনানন্দ, শামসুর রহমান আর হুমায়ুন আজাদ। বাহ, চমৎকার। আমরা শেষ করব, এবং শুরুতে বলেছিলাম একটা আবদার আছে তোমার কণ্ঠে, গান দিয়ে আমরা শোটা শেষ করতে চাই। আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি, এবং তুমি তো শেষে বলবে, ইশতিয়াক তোমার পাঠক দর্শকদের উদ্দেশ্যে 30 সেকেন্ডে যদি কিছু বলা থাকে। পাঠকদের উদ্দেশ্যে বই নিয়ে বলবো, প্লিজ। বই নিয়ে হচ্ছে এই আমার এটা 11তম বই,
এবং মানে আমি আমার যে গল্পগুলি দেখি সেই গল্প বলার একটা ভালো প্রচেষ্টা ছিল এবার, কারণ এটা আমি সংসার এবং হচ্ছে মানুষের চাওয়া না পাওয়ার একটা জায়গা থেকে গল্পটা লেখার চেষ্টা করেছি। ইতিমধ্যে প্রচুর ফিডব্যাক পেয়েছি এবং আমি চাই এই গল্পটা পড়ে দেখো। অবশ্যই, আসলে চাওয়াগুলো একই রকম, এবং আমিও যেহেতু তাদের সহযাত্রী বলবো যে সাদা প্রাইভেট বা পুতুলের এই জ্যোৎস্না রাতে বনে যেভাবে আমাদের যাওয়া হয়ে ওঠে না, কিংবা আমি নিজের বিজ্ঞাপন করেও যদি বলি যে নানা রঙের মনগুলি, এইগুলো আসলে বলার উদ্দেশ্য একটাই যে পাঠক আপনাদের পড়াতে চাই বা আপনাদের এই গল্পগুলো বলতে চাই। এই কথাগুলো বলার উদ্দেশ্য যে আমাদের নানান রকমভাবে আমরা যে ফেসবুক ফ্রিক হচ্ছি বা ইউটিউবে সারাক্ষণ ডুবে থাকছি, এর ভেতরে সাহিত্য রস যে এই তরুণদের ভেতরে, সেটা ইশতিয়াকের মতো তাগিদ সহ হোক বা নাজিল হওয়া কাব্য বা গল্পে পুতুলের হোক, সেটা আপনাদের ভালো লাগা ভালোবাসার পাওয়া উদ্দেশ্যেই। সো বাংলা বই পড়ুন, বাংলাদেশি লেখকদের সাথে থাকুন, আলোচনা সমালোচনা মেতে উঠুন। আমরা শেষ করছি পুতুলকে দিয়ে, পুতুলের গান শুনতে শুনতে বিদায় নিচ্ছি। আজকের মতো দেখা হবে, কথা হবে আগামী সপ্তাহে। পুতুল, আপনাকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। ভীষণ ভালো লেগেছে আড্ডাটা। এই গানটার নাম সবুজ মনে খরা, আমার লেখা আমার সুর। এই গানটা আমার পুতুল গান অ্যালবামে ছিল। বুকের ভেতর কার জন্যে এমন জ্বালা পোড়া, কার জন্যে সবুজ মনে চলছে এমন খরা, কার জন্যে বুকের ভেতর লাগছে এমন টান, কার জন্যে উঠছি গে বিষণ্ণতার গান। বুকটা আমার ভরে আছে না বলা সব কথায়, এসব কথাই পরিণত হচ্ছে এখন ব্যথায়। এই পৃথিবীর মানুষগুলো সত্যি ভীষণ একা, একাকিত্ব ঘুচবে বলে এত স্বপ্ন দেখা। বুকের ভেতর কার জন্যে এমন জ্বালা পোড়া, কার জন্যে সবুজ মনে চলছে এমন খরা।